দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের সামনে এমন একজনকে তুলে ধরতে চাই যিনি খুব সাম্প্রতিক সময়ে আমাদের এই বাংলাদেশের জন্য একটি সম্মান বয়ে এনেছেন এভারেস্ট বিজয় করে। যেখানে আমরা দেখেছি উনি চূড়ায় ওঠার পরে জীবনকে বাজি রেখে আমার সেই মুক্তিযুদ্ধের সময় পাওয়া লাল সবুজ পতাকাকে তুলে ধরেছেন। সেই ডাক্তার বাবর আলীর আরেকটি বিজয় দেখেছি। সুতরাং আমরা এই বিজয়ে আনন্দিত। এই আনন্দটুকু উনি কীভাবে আমাদেরকে দিয়েছেন, তার শ্রম, মেধা, কষ্ট সব কিছু মিলিয়ে আসুন না তার একটি গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। বাবর ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি চট্টগ্রামের সন্তান, এই জন্য আমরা যারা চট্টগ্রামের মানুষ আমরা খুব গর্ববোধ করি। এবং বাংলাদেশের মানুষ হিসাবে আপনি যখন ওই জায়গায় উঠে লাল সবুজ পতাকাটা তুলে ধরেছেন, তখন তো বিশ্ববাসী এই বাংলাকে আরেকবার দেখেছে। আমরা মুক্তিযুদ্ধের সময় যে বাংলাকে স্বাধীন করে দেখেছি, আজকের এই বিজয়ের মধ্য দিয়ে লাল সবুজ পতাকার মধ্য দিয়ে আরেকবার বাংলাকে দেখেছে। কেমন লেগেছিল প্রথম যখন আপনি চূড়ায় উঠে ওই পতাকাটি তুলে ধরেছিলেন? দেশকে যে কোনোখানে যে স্পোর্টসই করি, আমি তো নানান অ্যাডভেঞ্চার করি, যে কোনোখানেই রিপ্রেজেন্ট করতে পারা এটা সবচেয়ে দারুণ অনুভূতি। আর আরেকটা ব্যাপার যদি বলি, আমি যে চূড়াই ছুঁই না কেন, লোকে অনেকে জিজ্ঞেস করছে এভারেস্ট আরোহণ করে কি লাভ হলো। তো যাই করি, মানে যে চূড়াতেই আমি আরোহণ করি না কেন, প্রথম যে জিনিসটা আমার ব্যাকপ্যাক থেকে আমি বের করি সেটা আমার লাল সবুজ পতাকাটাই। আপনার পরিবারে কে কে আছে এই মুহূর্তে আপনার সাথে? আচ্ছা, আমার বাবা মা আছেন, আর আমার বাবা রিটায়ার্ড। আমার বাবা কুয়েত প্রবাসী ছিলেন অনেক বছর, 2017 সালে দেশে চলে এসেছেন। মা গৃহিণী। আর আমরা সব মিলে হচ্ছে 3 ভাই 1 বোন। আমি মেজো সন্তান। আমার বড় ভাই মামুন আলী, ও ব্যারিস্টার পেশায়। ও এই মুহূর্তে থাকে অস্ট্রেলিয়ায় সপরিবারে। আমি মেজো। এরপরে আমার বোন হামিমুন তানজিন। আমার বোন হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কক্সবাজারে কর্মরত। আর আমার ছোট ভাই একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশে কাজ করে হবিগঞ্জে। এইমাত্র মানে এই মুহূর্তে আমার বাবা মায়ের সন্তানদের মধ্যে আমি চট্টগ্রাম থাকি আর কি। আমার দাদা বাড়ি চট্টগ্রামের নজুমিয়া হাটে। ওখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। স্কুল কলেজ মুসলিম হাই স্কুল, ইস্পানি পাবলিক কলেজ, এবং লাকিলি পরে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আপনি আসার পর যখন বাবা মাকে আপনাকে জড়িয়ে ধরলো, আমি সেই যখন দেখলাম আপনি এয়ারপোর্টে নামার পরে, তখন বাবা মার অনুভূতিটা চোখে কি দেখতেছিলেন? জড়িয়ে ধরার অনুভূতি প্রথম আসার পরে আর কি, এটা বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক। ইভেন আমার বোনও ওই মুহূর্তে উপস্থিত ছিল, খুব লাকিলি আর কি। ওর একটা বড় ছুটি ছিল, শান্তি বিনোদনের সরকারি কৃষক ছুটি। তো ওই ছুটির সুবাদে হচ্ছে আমার বোনও ছিল। তো ওদেরকে, আমার বোন আমার ভাগ্নি, এদেরকে পাওয়াটাও বিশাল একটা ব্যাপার আর কি বাড়ি ফিরে। এই এভারেস্টে ওঠার, আপনি যে উঠবেন, জয় করবেন, লাল সবুজ পতাকা তুলবেন, এই স্বপ্নটা আপনাকে কখন থেকে নাড়া দিচ্ছিল মনে? পাহাড় নিয়ে আমি প্রথম আগ্রহী হয়ে বই পড়ে, সমরেশ মজুমদারের গর্ভধারণী, অনেকের পড়া বই। আমার খুব প্রিয় বই, স্কুলে থাকতে প্রথম পড়ি। প্রথম দেখে মনে হলো যে হিমালয়কে কাছ থেকে দেখা। ওই বইয়ে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো বর্ণনা আছে, সান্দাকফু ফালুট এরিয়ার বর্ণনা আছে। ওই ট্র্যাকটা আমি বড় হয়ে করতে চাইতাম আর কি। তো এরপরে 2010 সালে ট্র্যাক শুরু করে, আমাদের যেহেতু বান্দরবান একদমই কাছে, আমাদের চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বান্দরবান, ওখান থেকে শুরু। আর মানে আমাদের পায়ে কড়ি আর কি, মানে ট্রেকিং এর পায়ে কড়ি হচ্ছে বান্দরবানে। আর 2014 সালে প্রথম হিমালয় যাই। হিমালয় গিয়ে দেখলাম যে না, আমার সেই ক্যাপাবিলিটি আছে, আমি ভালো করছি। এবং এবার আবার নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করা, 5000 মিটার, পরে 6000 মিটার, প্রায় 7000 মিটার যাওয়া, পরে একদম শেষে সেই অভিযান 8000 মিটার। আপনি হচ্ছেন ষষ্ঠ বাংলাদেশি, সেটা তার আগে কে ছিলেন বা যারা আগে গেছেন তাদের সাথে কি আপনার কখনো কোনো কথা হয়েছিল? অবশ্য আমার খুব ভালো যোগাযোগ সবার সাথে। যে 6 জন, আমি নিয়ে 6 জন, বাকি যে 5 জন আছে, একজন না ফেরার দেশে চলে গেছেন 2013 সালে, সজল ভাই। উনি এভারেস্ট আরোহণ করেছিলেন, ফেরার পথে উনি আমরা ওনাকে হারাই 2013 সালে। আর বাকি যেজন আছে, মুসা ইব্রাহিম ভাই থেকে শুরু করে মোহিত ভাই, নিশু আপু মানে নিশাত মজুমদার, ওয়াসফি আপু, প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে ফেরার পরে। ওয়াসফি আপু আমার পার্সোনালি যোগাযোগ করেছেন এবং কংগ্রেচুলেট করেছেন আমার এই সাফল্যের জন্য। এই যে ওঠা এবং নামা, এর মধ্যে দিয়ে নিশ্চয়ই অনেক ঘটনা, অনেক স্মৃতি আছে। কি দেখেছেন যেটাকে আনন্দ দেয়, যেটাকে আবার কষ্ট দিয়েছে আপনাকে? আনন্দ তো ডেফিনেটলি চূড়া থেকে বাকি দুনিয়া দেখা, এই অনুভূতির তুলনা হয় না। যে আপনি, পৃথিবীর খুব কম লোকের সৌভাগ্য হয় যে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি দুনিয়াটা দেখার। আমি সেই সৌভাগ্যবানদের একজন। এইটা খুব আনন্দ দিয়েছে। আর কষ্ট ডেফিনেটলি দিয়েছে, চূড়ার পথে বেশ কিছু মৃতদেহ দেখেছি। এবং এর মধ্যে যেটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, 2 মঙ্গোলিয়ান
2 মঙ্গোলিয়ার মধ্যে একজনের ডেড বডি আমি দেখেছি। ওদেরকে আমি সপ্তাহখানেক আগে ওদের সাথে আমার বেস ক্যাম্পে দেখা হয়েছে, ওদের সাথে আমার পরিচয় ছিল। তো দিন লেগেছিল সেখানে উঠতে? অলমোস্ট 2 মাস লম্বা অভিযান। আর আমি এভারেস্টের চূড়ায় উঠেছি 19শে মে নেপালের স্থানীয় সময় 8টা 20 মিনিটে। আর একই সাথে আমি একই অভিযানে আরও একটা পর্বত 8000 মিটার পর্বত আরোহণ করেছি, যেটা পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে। হ্যাঁ, খুব দূরে নয়, কাছাকাছি। মাউন্ট লোৎসে বলা হয়, 8516 মিটার। এটা আগে কোনো বাংলাদেশে এটা ক্লাইম্ব করেনি। তো আমার ওখানে সুযোগ হয়েছে আমার লাল সবুজ পতাকা হাতে দাঁড়ানোর, এবং একই অভিযানে 2টা 8000 মিটারও কখনো ক্লাইম্ব হয়নি আমাদের দেশ থেকে। তো এই আনন্দটুকু আমার হয়েছে। আপনাদের খাওয়া দাওয়ার বিষয়টা? আচ্ছা, খাওয়া দাওয়া বেস ক্যাম্প হচ্ছে মূল শিবির, যেখান থেকে মূল অভিযানটা পরিচালনা করা হয়। অভিযানের সকল রসদ সরঞ্জাম সব ওখান থেকেই পরিচালনা করা হয়। বেস ক্যাম্পে মোটামুটি খুব ভালো খাবার মেলে, এবং নেপালের সাথে আমাদের খাবারের হচ্ছে আমাদের কুইজিনটা অনেক কিছুতেই মেলে। পুরোপুরি মেলে বলবো না, অনেক কিছুই মেলে। যেমন যারা এথনিক কমিউনিটি, শেরপা কমিউনিটি বা তামাং কমিউনিটি, ওরা ডাল ভাত খুব খেতে পছন্দ করে, অলমোস্ট আমরা যেভাবে খাই। ওখানে মোটামুটি আপনি বেস ক্যাম্পে খুব ভালো ধরনের খাবার পাবেন, আরও ডিফারেন্ট কুইজিনও পাবেন। আর উপরের দিকের ক্যাম্পের একটু অসুবিধে, ওখানে হচ্ছে যেটা পানি গরম করলেই খাওয়া যায় এমন খাবার, সেটা স্যুপ, নুডলস, ক্যান টুনা, মানে যেটা খুব সহজে রান্না করা যায়। সহজ কথা, পানি গরম করলে যে খাবারটা তৈরি করা যায়, সেটা ওটস হতে পারে, কর্নফ্লেক্স হতে পারে, এই টাইপের খাবার। মানে একটা ক্যাম্প থেকে একটা ক্যাম্পের দূরত্ব, সেই পরিমাণ খাওয়া কি আপনার কাছে রিজার্ভ থাকতো? হ্যাঁ, আমরা অবশ্যই খাবার নিয়ে গেছি উপরের ক্যাম্পগুলোতে। আর যখন চূড়ায় ছোঁয়ার জন্য যাচ্ছি বা চলতি পথে, আমরা আসলে চকলেট জাতীয় খাবার বেশি খেতাম, যেগুলোতে হাই প্রোটিন বা ফ্যাট কন্টেন্ট থাকে। স্নিকার্স, মার্স, এই টাইপের চকলেট বেশি, এই টাইপের খাবার খেতাম। আপনারা খেতেন। আপনি যখন উঠছিলেন, মানে ওঠার কষ্ট আবার নামার সময় কি সেম, নাকি ওইটা একটা ভিন্ন আলাদা একটা মজা? নামার সময় হচ্ছে কষ্ট ডেফিনেটলি কম হয়। আপনি এতক্ষণ উঠছিলেন যখন গ্রেভিটির বিরুদ্ধে যাচ্ছেন, নামছিলেন যখন তখন একটু সেই একটু সুবিধা তো পাচ্ছেনই। কিন্তু নামার সময় পর্বতে যেটা হয়, নামার সময় দুর্ঘটনা বেশি হয়। কারণ হচ্ছে আপনি টায়ার্ড থাকেন, আপনার লাংস টায়ার্ড, আপনার লেগস টায়ার্ড। তো একই সাথে আবার আমরা যখন নামি আসলে সামনের দিকে তো ঝুঁকে থাকি, পড়ার চান্সেসও বেশি থাকে। তো এই জন্য আসলে আরো সাবধানী হতে হয়। অনেক সময় আমরা বলি যে কি বরফ টরফ অনেক কিছু, সেইটা কি কোনো আপনার বাধা সৃষ্টি করেছে? হ্যাঁ, ডেফিনেটলি। ওখানে তো সবকিছুই চারপাশে, আপনি যেদিকে তাকাবেন, আমি এখন কর্ণফুলীর বুকে আছি, চারপাশে তাকালে পানি, ওখানে চারপাশে তাকালে বরফ আর কি। তো বরফের অবস্টাকেলটা আছে। ওই পর্বতারোহণ করতে গেলে আইস ক্লাইম্বিংটা শিখতে হয়, তো ওটা কাজে দিয়েছে। পরবর্তী স্বপ্নটা কি? পৃথিবীতে কিছু এখনো আনক্লাইম্বড মাউন্টেন, যেখানে কারো কোনো মনুষ্য সন্তানের পা পড়েনি, এরকম কিছু মাউন্টেন আছে। সেরকম কোনো একটা মাউন্টেনে জাতীয় পতাকা হাতে দাঁড়াতে কৃতজ্ঞতা জানাই একজন চট্টগ্রামের মানুষ, একজন বাংলাদেশের মানুষ হিসাবে, যে আমাদের জন্য এই সম্মানটুকু আপনি বয়ে এনেছেন এবং আজকে সময় দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনাকেও বাবু ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকেও ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।